আজ থেকে আমরা মাধ্যমিক 2025-এর জন্য যে 2025 এবিটিএ টেস্ট পেপারের সমাধান, জীবনবিজ্ঞানের সমাধানগুলো আলোচনা করব। তো আজকের প্রথম যে পেজটা, এবিটিএ পেজ নম্বর 38, তো সেটা আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? তাহলে এখানে কার কথা বলছে? যে উদ্দীপক। আমরা জানি যে উদ্দীপকের প্রভাবে কি হয়, যে উদ্ভিদ বা কোনো জীব সাড়া প্রদান করে। আর এই উদ্দীপকটা কীরকম হতে পারে? যে উদ্দীপকটা হতে পারে বাহ্যিক বা হতে পারে অভ্যন্তরীণ। তাহলে অভ্যন্তরীণ বা বাহ্যিক এক প্রকারের বলতে পারি কি শক্তি, আর যেটা কি করে আমাদের সাড়া প্রদানে সক্ষম করে, যে জীবেদের সাড়া প্রদানে সক্ষম করে, তাহলে সেটাই উদ্দীপক। তাহলে উদ্দীপক হচ্ছে বাহ্যিক বা অভ্যন্তরীণ এক প্রকার শক্তি যেটা সাড়া প্রদানে সাহায্য করে। তাহলে প্রথম এখানে অপশানটা কি ছিল? যে পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে। হ্যাঁ, পরিবেশের পরিবর্তন হলে জীব সাড়া প্রদান করে, তাহলে এটাও এক প্রকারের উদ্দীপক। তাহলে হ্যাঁ, এটা তো অবশ্যই করে, সাড়া প্রদানে ভূমিকা নেয়। হ্যাঁ, ভূমিকা নেয়, আর শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয় না, বাহ্যিক হতে পারে, আবার অভ্যন্তরীণ হতে পারে। তাহলে এটা কিন্তু ঠিক হচ্ছে না। এবং কি এটি এক ধরনের শক্তি, হ্যাঁ সেটাও এক ধরনের শক্তি। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি জানতে চেয়েছিল কোনটি বৈশিষ্ট্য নয়, নয় জানতে চেয়েছিল। তাহলে এবার যেহেতু নয় জানতে চেয়েছে, তাহলে এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। তাহলে এটার উত্তর হবে সি। এবার আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলছে? যে মানবদেহে মেনিনজেসের ভূমিকা। তাহলে মেনিনজেস কি? তাহলে মেনিনজেস একটা স্তর, এটা আবরণ। তাহলে মেনিনজেস কি? মেনিনজেস একটা আবরণ। তাহলে মেনিনজেস কার আবরণ? সেটা হচ্ছে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ হচ্ছে কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ হচ্ছে মেনিনজেস। এটা ত্রিস্তরী হয়। তাহলে মেনিনজেস কি হয়? মেনিনজেসটা ত্রিস্তরী হয়। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে আমরা কাকে বলছি? মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। তাহলে এখানে কি বলছে? যে মস্তিষ্কে পুষ্টিরস সরবরাহ করে, সেটা তো সিএসএফ করে, সেরিব্রাস স্পাইনাল ফ্লুইড। তো এবার কি এখানে কি রয়েছে? যে সুষুম্নাকাণ্ডের সংক্রমণ থেকে রক্ষা করে। হ্যাঁ, তাহলে কি করে? অবশ্যই যে মেনিনজেস সুষুম্নাকাণ্ডের সংক্রমণ থেকে রক্ষা করে, যেহেতু সুষুম্নাকাণ্ড এবং মস্তিষ্কের এটা আবরণ। এবার আমরা কি করব? পরের প্রশ্ন দেখব। এটা নিজের হয়ে গেছে, তো এটা কি হতো? এটা নিচের। নিচের নিচের বক্তব্যগুলো পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো এখানে প্রথম কি বলছে? যে ফিমার, টিবিয়া ও প্যাটেলার অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি। তাহলে আমরা কি জানি? যে এই ফিমার আর এই যে টিবিয়া, তাহলে এদের যে অস্থিসন্ধি, সেই অস্থিসন্ধিটা হচ্ছে কি বাংলায় যেটাকে কি বলি? কবজা, বা ইংরেজিতে যেটাকে বলছি হিঞ্জ সন্ধি। তাহলে এখানে এরা কি বলছে? বল ও সকেট সন্ধি। তাহলে এটা হবে না। তো এবার কি হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল। হ্যাঁ, তো এবার কি হয়? যে এখানে একটা অস্থি আছে, এই অস্থির অগ্রপ্রান্ত, এই একটা অস্থি আছে এর অগ্রপ্রান্ত, এর মাঝখানে যে ফাঁকা স্থানটা থাকে সেটা সাইনোভিয়াল স্পেস, আর এখানে থেকে সাইনোভিয়াল তরল। আর এই সাইনোভিয়াল তরলটা কি করে? এই অস্থির ঘর্ষণজনিত ক্ষয় থেকে এটাকে রোধ করে। হ্যাঁ, তাহলে এটা তো ঠিক। বাইসেপস কি করে বলছে? যে সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে। তাহলে আমরা যদি ধরে নিই এখানে একটা অস্থি আছে আর এখানে একটা অস্থি আছে, আর এইটা হচ্ছে বাইসেপস। তাহলে এই বাইসেপস কি করে? বাইসেপস সংকুচিত হলে এই অস্থিটা আর এই অস্থিটা যেরকম কন্ডিশন ছিল তার থেকে কি হয়? কাছাকাছি আসে। কার জন্যই? বাইসেপসের জন্য। এটা কাছাকাছি এলো, মানে এটা এইদিকে এলো। তাহলে এইদিকে আসলে নিশ্চয়ই কোনটা কমবে, বাড়বে না। এইদিকে গেলে বাড়তো, তাহলে এইদিকে হলে কী হবে? কমবে। তাহলে কি বলছে? বাইসেপস সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে না, এটা কি করতো? হ্রাস করতো। আর এটা অর্ধ বলা আছে, এটা কি হবে? অর্ধ। তাহলে কি অর্ধবৃত্তাকার নালী। তাহলে অর্ধবৃত্তাকার নালী কোথায় থাকে? অর্ধবৃত্তাকার নালী হচ্ছে কোথায়? কানে। তাহলে কানে কোথায়? অন্তঃকর্ণ। তাহলে অন্তঃকর্ণে থাকে, আর এটা কি করে? এটা অবশ্যই ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে কি বি এবং ডি উভয়ই। তাহলে এখানে উত্তর হবে বি এবং ডি উভয়ই। এখানে যে অপশানগুলো দেওয়া ছিল সেখানে কোনোটাতেই এই অপশানটা ছিল না, তো এই প্রশ্নর অপশানগুলো একটু গোলমাল আছে। তাহলে এখানে অবশ্যই উত্তর কি হবে? বি এবং ডি।
পরের প্রশ্ন দেখব, যে নিউক্লিওটাইডটি, তাহলে প্রথমেই কি বলা আছে এখানে, নিউক্লিওটাইড। তাহলে আমরা জানি যে নিউক্লিওটাইড কোথায়, ডিএনএ বা আরএনএ দুটোরই যে গঠনগত যে একক সেটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড আমরা এখানে যদি বলি এই একটা হচ্ছে পেন্টোজ সুগার, এই একটা পেন্টোজ সুগার, আর এর সাথে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে কি নাইট্রোজেন বেস, তাহলে এটা N2 বেস, আর এখানে জুড়ে দিচ্ছি আমরা কি ফসফরিক অ্যাসিড, যদি জুড়ে দিই এটা যদি বলি ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে কার কার কথা বলা আছে, এই এসটা হচ্ছে সুগার, আর এখানে পিটা হচ্ছে কি ওই ফসফরিক অ্যাসিড, আমি H3PO4 লিখলাম, আর এটা হচ্ছে অ্যাডেনিন, অর্থাৎ এটা নাইট্রোজেন বেস। তাহলে এটা প্রত্যেকটা এক একটা কি নিউক্লিওটাইডকে বোঝাচ্ছে। তাহলে এই এস মানে তো সুগার, আর পি মানে ফসফরিক অ্যাসিড, এগুলো সব তাহলে হয়ে গেল। আর যে লাস্ট অপশনটা রয়েছে সেটা হচ্ছে কি নাইট্রোজেন বেস। এবার আমরা কি জানি, এই নাইট্রোজেন বেস ডিএনএর ক্ষেত্রে যদি বলি তাহলে এটাতে দুই ধরনের থাকে, একটা হচ্ছে পিউরিন আর একটাতে পিরিমিডিন। তাহলে পিউরিন কি হয়, অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন কি হয়, থাইমিন আর সাইটোসিন ডিএনএর ক্ষেত্রে। আর যদি আরএনএ হতো তাহলে আরএনএ কি হতো, এই থাইমিনের বদলে কি থাকতো আরএনএতে, তাহলে এই থাইমিনের পরিবর্তে, থাইমিন না থেকে তার পরিবর্তে কি থাকতো, তার পরিবর্তে থাকতো ইউরাসিল। তাহলে এখানে জানতে চাইছি ডিএনএর উপাদান 9 কোনটি, তাহলে অ্যাডেনিন উপাদান, এখানে থাইমিন সেটা উপাদান হবে, ইউরাসিলটা উপাদান নয়, সাইটোসিন উপাদান। তাহলে এখানে 9 কোনটি জানতে চেয়েছে, তাহলে উত্তর হবে কি CSPU। এবার আমরা পরের প্রশ্ন দেখব, সঠিক ক্রমটি নির্বাচন করো। তাহলে এখানে কি বলছে, রেণুধর উদ্ভিদ, তাহলে একটা বলছে রেণুধর উদ্ভিদ। আমরা জানি ওই ফার্নের ক্ষেত্রে যে একটা ফার্স্ট কি হয়, রেণুধর উদ্ভিদ থাকে, আর রেণুধর উদ্ভিদে কি থাকে, রেণুপত্র থাকে। রেণুপত্র কাকে বলে, ওই সোরাস যেখানে থাকে, অর্থাৎ রেণু থাকে যে পত্রে তাকে রেণুপত্র বলে। আর রেণুপত্রে আমরা জানি কি, রেণুপত্রে থাকে সোরাস, আর সোরাসে কি থাকে, স্পোরাঞ্জিয়াম থাকে, বা যেটাকে রেণুস্থলী বলি আর কি, রেণুস্থলী বাংলায় বলছি, রেণুস্থলী। আর এই রেণুস্থলীতে কি থাকে, রেণু, এখানে রেণু উৎপন্ন হয়। আর রেণুগুলো কি হয়, রেণুগুলো একটা প্রোথেলাস বডি গঠন করে, প্রোথেলাস। আর এই প্রোথেলাসে কি হয়, গ্যামেট উৎপন্ন হয়। তাহলে একটা যদি মেল গ্যামেট, একটা প্রোথেলাসে মেল গ্যামেট আছে, আর একটা প্রোথেলাসে ফিমেল গ্যামেট আছে, এবার সেখানে গিয়ে যদি মিলিত হয় তাহলে তারা কি তৈরি করবে, তারা জাইগোট তৈরি করবে। তাহলে প্রথম হচ্ছে রেণুধর উদ্ভিদ, যেটা 2N। রেণু, এটা মিওসিস হয়ে রেণু তৈরি হচ্ছে, তাহলে কি বলবো N। এই যে রেণুধর উদ্ভিদের রেণুপত্র, সেখানে সোরাস স্পোরাঞ্জিয়াম, সেখানে রেণু থাকছে, সেই রেণুটা হচ্ছে N, মিওসিস পদ্ধতি তৈরি হচ্ছে। আর সেই রেণুটা কি বানাবে, প্রোথেলাস, সেটা হ্যাপ্লয়েড একটা বডি, আর এই প্রোথেলাস থেকে জাইগোট তৈরি হবে, সেটা আবার 2N। তাহলে এখানে সঠিক উত্তর প্রথম অপশনটাই হবে ক্ষেত্রে উত্তর, রেণুধর উদ্ভিদ থেকে রেণু, থেকে প্রোথেলাস, থেকে জাইগোট। এবার আমরা কি করব, পরের প্রশ্ন কি বলছে, যে বেমতন্তু বিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয়। তাহলে আমরা জানি যে বেমতন্তু গঠন কখন হচ্ছে, যে মাইটোসিস মিওসিস এগুলোর সময় বেমতন্তু গঠন হবে, যেগুলো পরোক্ষ বিভাজন বলছি, যেগুলোকে বলছি পরোক্ষ বিভাজন, এক আলাদা করে ক্যারিওকাইনোসিস, সাইটোকাইনোসিস হয় আলাদা করে। ক্যারিওকাইনোসিস বলতে নিউক্লিয়াসের বিভাজন, তখন দেখা যায় বেমতন্তুর সৃষ্টি হচ্ছে। এখানে বলছে বেমতন্তুবিহীন, তাহলে পরোক্ষ বিভাজন কোনটাকে বলবো, একটা বলছি মাইটোসিস, আর একটাই কি বলছি, একটা বলছি মিওসিস। তাহলে একটা বলছি মাইটোসিস, একটা বলছি মিওসিস। তাহলে বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় কোথায়, তাহলে শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপাদন। তাহলে শুক্রাশয় হচ্ছে 2N, আর সেখান থেকে শুক্রাণু N যদি হয়, বুঝতেই পারছি সেখানে পাচ্ছি কি, যে মিওসিস হবে। তাহলে এখানে মিওসিস হবে। তাহলে এবার বলছে যে বেমতন্তুবিহীন, এটা তো বেমতন্তু যুক্ত হতো, তাহলে এটা তো উত্তর হচ্ছে না। মসের রেণু মাতৃকোষ থেকে রেণু তৈরির সময়, তাহলে রেণু মাতৃকোষ এখনই দেখলাম 2N থেকে কি হচ্ছে N, এটাও কি, তাহলে এটাও মিওসিস, তাহলে এটা হচ্ছে না। প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন, তাহলে কোনো একটা জাইগোট রয়েছে যদি আমরা দেখি জাইগোট, তাহলে সেই জাইগোট থেকে ভ্রূণ, আর সেই ভ্রূণ থেকে দেখা যায় যদি পূর্ণাঙ্গ উদ্ভিদ বা পূর্ণাঙ্গ জীব সৃষ্টি হয়, তো সেই ক্ষেত্রে দেখব এটার ক্ষেত্রেও মাইটোসিস হচ্ছে, আর এটার ক্ষেত্রেও মাইটোসিস হচ্ছে। আর মাইটোসিস মিওসিস হলে বেমতন্তু তো গঠন হবে, তাহলে উত্তর এটাও হচ্ছে না। তারপর বলছি ইস্টের বংশ বিস্তারকালে, হ্যাঁ অবশ্যই ইস্টের যখন বংশ বিস্তার হয়, ইস্টের বংশ বিস্তার কোন পদ্ধতিতে হয়,
কোরকোদ্গম। আর জানি তো কোরকোদ্গম মানে হচ্ছে অসম বিভাজন। এই একটা ইস্ট যদি হয় তাহলে অসম বিভাজন করবে, দিয়ে একটা কোরক সৃষ্টি করবে বা বাড সৃষ্টি করবে। এটা বাজ যাকে কি বলছি কোরক, যেটা কিন্তু একটা নতুন, এই যে এটা নিচে পড়ে এটা আবার একটা নতুন ইস্ট তৈরি করতে পারবে। তাহলে এইটা কি, তাহলে এইটা হচ্ছে একটা প্রত্যক্ষ বিভাজন বা অ্যামাইটোসিস। তাহলে ইস্টের প্রত্যক্ষ বিভাজন বা অ্যামাইটোসিস হয়। প্রত্যক্ষ বা কি বলছি প্রত্যক্ষ বিভাজন এর একটা উদাহরণ হচ্ছে অ্যামাইটোসিস। বেশ, তাহলে এখানে উত্তর কি হবে? তাহলে এখানে উত্তর হবে এই ইস্টের বংশবিস্তারকালে। এবার আমরা কি পরের প্রশ্ন দেখব। নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? এবার আমরা কি যে সংকর বলতে কি, সংকর বলতে কি দুটো আলাদা আলাদা জিন থাকবে, অর্থাৎ একটা প্রকট থাকবে। তাহলে সংকর মানেই হচ্ছে একটা প্রকট থাকবে আর একটা প্রচ্ছন্ন থাকবে। তাহলে কি বলছে, জীবের বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবহু একই রকম থাকে না। তাহলে কি সমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল একই রকম হয়। দুটি অ্যালিল যদি একই রকম হতো তাহলে সেটা সংকর হতো না, তাহলে সেটা কি হয়ে যেত, সেটা বিশুদ্ধ হয়ে যেত। তাহলে সেটা তো হয়ে যেত বিশুদ্ধ। আর এটা কার ক্ষেত্রে বলছে, সংকরের ক্ষেত্রে। তাহলে এটা উত্তর হচ্ছে না। তো এবার কি দেখছি, সমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল থাকে। হ্যাঁ, একটি চরিত্রের জন্য যদি দুটি অ্যালিল থাকে, এখানে বানানটা একটু গোলমাল আছে, তাহলে এটা কি হবে, অ্যালিল। তাহলে একটি চরিত্রের যদি দুটো অ্যালিল থাকে তাহলে সেটা কি সংকর বলি। তাহলে এখানে উত্তর কি হবে, অবশ্যই অপশান সি। তাহলে সমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল। এবার আমরা কি পরের প্রশ্ন দেখব। স্বাভাবিক হিমোফিলিয়ার বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে, তাহলে স্বাভাবিক বলছে কি স্বাভাবিক হিমোফিলিয়ার বাহক, তাহলে একটা বলছে কি এক্স, একটা ক্যাপিটাল এইচ দিচ্ছি আর একটা এক্স স্মল এইচ দিচ্ছি। দুটো এক্স কেন, কারণ এটা এই যে মহিলা, তাহলে মহিলা বলে দুটো এক্স দিলাম। আর এখানে একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ কেন রাখছি, কারণ বলছে বাহক। তাহলে বাহক হলে একটা ত্রুটিপূর্ণ হয় আর একটা স্বাভাবিক হয়। আমরা ধরে নিচ্ছি এটা স্বাভাবিক, আমরা এইচটাকে স্বাভাবিক ধরে নিচ্ছি। স্বাভাবিক বলতে ধরে নিচ্ছি এইচ, বড় হাতের এইচ, আর স্মল এইচ হলে সেটাকে বলছি কি ত্রুটিপূর্ণ। বেশ, এবার হচ্ছে স্বাভাবিক পুরুষ। এবার স্বাভাবিক পুরুষ মানে একটা এক্স ক্রোমোজোম থাকবে, একটা ওয়াই ক্রোমোজোম থাকবে। আর আমরা জানি কি যে হিমোফিলিয়া রোগের যে জিনটা সেটা ওয়াই ক্রোমোজোমে থাকে না, এক্স ক্রোমোজোমে থাকে। তাহলে স্বাভাবিক যখন বলছি তাহলে কি লিখবো, তাই লিখবো বড় হাতের এইচ। তাহলে এদের যদি ক্রস হয় তাহলে কি দেখা যাবে, আমরা এখানে করেই দেখি যে এখানে এক্স এইচ আর এখানে ওয়াই, আর এখানে দেখবো কি এক্স এইচ আর এখানে এক্স ছোট হাতের এইচ। তাহলে এটা কি হবে, এক্স বড় হাতের এইচ, এক্স বড় হাতের এইচ, এখানে হবে এক্স বড় হাতের এইচ আর ওয়াই। আর এখানে কি দেখছি এক্স বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ, আর এখানে কি হবে এক্স ছোট হাতের এইচ আর ওয়াই। তাহলে এখানে যদি দেখি আক্রান্ত কোথায় কোথায় পাবো, এটা তো আক্রান্ত নয়, দুটোই বড় হাতের এইচ আছে। এটা আক্রান্ত নয় কারণ একটা বড় হাতের এইচ আছে, একটা ওয়াই আছে। আর এটা আক্রান্ত নয়, এটা বাহক। আর এইটা হচ্ছে আক্রান্ত। তাহলে আক্রান্ত কটা আছে, আক্রান্ত একটা। এবার এইটা কি যেটা আক্রান্ত সেটা কি, সেটা পুরুষ। তাহলে পুরুষ এটা হতে পারতো আর এটা হতে পারতো। তাহলে টোটাল পুরুষ হতে পারতো 2 ভাগ, তার মধ্যে কি 1 ভাগ হচ্ছে আক্রান্ত। তাহলে এটা ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট, তাহলে এটা হচ্ছে কত পার্সেন্ট, 50%। তাহলে কি হিমোফিলিয়া আক্রান্ত সন্তানের সংখ্যা কত হবে, এটা হবে কত, 50%। তাহলে এটা হবে উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি ডিম্বাণুকে সূচিত করে? তাহলে আমরা এক কাজ করি, যে কি বলছি যে আমাদের যে কোষ, একটা জীবের দেহে কোষ 2 ধরনের হতে পারে। একটাকে কি বলছি, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ। এবার যদি দেহকোষ বলি তাহলে দেহকোষটা কীরকম, দেহকোষটা 2n, আর জনন মাতৃকোষ সেটাও 2n। এবার এটার ক্যারিওটাইপ যদি বলি তাহলে কি বলবো, 44A প্লাস এক্স ওয়াইও হতে পারে, অথবা 44A প্লাস এক্স এক্স হতে পারে। একটা পুরুষ একটা স্ত্রী। বেশ, জনন মাতৃকোষেও ওই একই হবে, সেম। তাহলে কি হবে, 44A প্লাস এক্স এক্স হতে পারে আর 44A প্লাস এক্স ওয়াই হতে পারে। এইবার এই দেহকোষটা যদি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়, দেহকোষটা যদি মাইটোসিস পদ্ধতি বিভাজিত হয় তাহলে যেটা তৈরি করবে সেটা একই রকম কোষ হবে। অর্থাৎ কি হবে, 44A প্লাস এক্স এক্স অথবা 44A প্লাস এক্স ওয়াই। এবার এই জনন মাতৃকোষটা যদি বিভাজিত হয় তাহলে কি তৈরি করবে, তাহলে এখানেও কি তৈরি হলো, 2n তৈরি হলো। তাহলে এখানে 2n ছিল, অবশ্যই n তৈরি হবে। আর সেটা কি কি হতে পারে, 22A প্লাস এক্স হতে পারে অথবা 22A প্লাস ওয়াই হতে পারে। এই দুটোই কার ক্ষেত্রে থাকবে,
পুরুষের ক্ষেত্রে। আর যদি স্ত্রীর ক্ষেত্রে বলা হয় তাহলে কি থাকবে, 22a প্লাস এক্স, এটাই থাকবে, এটা দুটো থাকবে 22a প্লাস এক্স, একটা একটা অর্থাৎ একটা জন্ম মাতৃকোষ থেকে এটা তৈরি হবে। বেশ, তাহলে এইবার কি বলতে চাইছি, মানে এটা লেখা যদিও দরকার ছিল না, অর্থাৎ এখানে এক ধরনের হচ্ছে 22a প্লাস এক্স, যা গ্যামেট তৈরি হবে এই এক ধরনের গ্যামেট তৈরি হবে, আর এদের কি হবে, দুই ধরনের গ্যামেট তৈরি হবে, একটা এক্স একটা ওয়াই। তাহলে এবার এটা কি হবে, তাহলে এটাও এন অর্ধেক হয়ে গেছে, এটাও এন অর্ধেক হয়ে গেছে, এটাও এন অর্ধেক হয়ে গেছে। তাহলে এইগুলোকে আমরা কি বলতে পারি, জনন কোষ। এগুলোকে, এই পুরোটাকে, এটাকে বলতে পারি হয় জনন কোষ বলবো, নাহলে গ্যামেট বলবো, পুং গ্যামেট বলবো, স্ত্রী গ্যামেট বলবো, শুক্রাণু বলবো, ডিম্বাণু বলবো, একই। তাহলে এবার বলছে ডিম্বাণুকে সূচিত করে। তাহলে ডিম্বাণুকে সূচিত করে বললে বোঝা যাচ্ছে যে এটা তো এই দুটো শুক্রাণুতে থাকতে পারে, আর ডিম্বাণুতে তো এইটা একমাত্র এটাই থাকবে। বেশ, তাহলে এখানে অপশন কিন্তু যদি দেখি যে 22a প্লাস ওয়াই, এটা হবে না, 44a প্লাস ওয়াই, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে আমরা 22a প্লাস এক্স হতো, কিন্তু তার পাশে কি আর কি বলা আছে, যেটা এন, এটা হ্যাপ্লয়েড, তাহলে এখানে ওইভাবে অপশনটা দিয়েছি, উত্তর কি হবে, এন। আমরা জানি কি ডিম্বাণু ডিপ্লয়েড নয় হ্যাপ্লয়েড হয়, তাহলে এন। পরের প্রশ্ন দেখবো এবার, নগ্ন জিন আসলে, তাহলে নগ্ন জিন কি, যেটা প্রোটিনবিহীন একটা আরএনএ, তাহলে এটা আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, তাহলে আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড হচ্ছে নগ্ন জিন। পরের প্রশ্ন, অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুরে পরিণত হয়েছে, এটা কি হবে, এটা খুরে পরিণত হয়েছে, তাহলে কোন আঙুলটি, অবশ্যই 3 নম্বর আঙুলটি, তাহলে 3 নম্বর আঙুলটি ঘোড়ার খুরে পরিণত হয়েছে। এবার আমরা পরের প্রশ্ন দেখব, কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, একটা বলছে ব্যাঙের চোখের নিকটিটেটিং পর্দা, না এটা তো সক্রিয়, তাহলে উত্তর তো এটা হচ্ছে না। তারপর কি গিনিপিগের সিকাম, না এদেরও সক্রিয়। বাজ পাখির ডানা সক্রিয়, তাহলে কোনটি বলছে কি নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে মানুষের কর্ণছত্রের পেশি, অবশ্যই উত্তর কি হবে, মানুষের কর্ণছত্রের পেশি। পরের প্রশ্ন, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটি হলো, তাহলে এখানে এই যে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট বলছে, তাহলে এখানে এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, একটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, সেটা হচ্ছে কি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এই নাম দেখেই বুঝতে পারছি যে এখানের একটা এন্ডেমিক প্রজাতি, সেটা কি হবে, সেটা হচ্ছে ম্যাগনেলিয়া নীলগিরিকা। পরের প্রশ্ন দেখব, প্রাকৃতিক সম্পদের অতিব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ, তাহলে প্রাকৃতিক সম্পদকে বেশি ব্যবহার করা হচ্ছে, মানে প্রয়োজনে, বিশেষ করে ঔষধ উৎপাদনে বা বিভিন্ন আমাদের প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনে, যে অনেক প্রাণী আছে বা উদ্ভিদ আছে যেগুলোকে কি করা হয়, হত্যা করা হয়, তার ফলে তাদের বিলুপ্তি ঘটছে। তাহলে এইরকম যদি বলি যে কচুরিপানা, এটা তো বাইরের একটা প্রজাতি, বাইরে থেকে আনা একটা বহিরাগত প্রজাতি, এ কিন্তু কি হয় যে এরা কি করে, যে আমাদের অনেক দেশীয় প্রজাতির ক্ষতি করে। কচুরিপানাকে টেরর অফ বেঙ্গলও বলা হয়, টেরর অফ বেঙ্গল। সর্পগন্ধা, হ্যাঁ সর্পগন্ধা, এটাকে কিন্তু অতি ব্যবহারের জন্য অবশ্যই এটা বিলুপ্তি ঘটছে। পার্থেনিয়াম, এটাও কি, এটাও একটা বহিরাগত প্রজাতি, আর ল্যান্টেনা ক্যামেরাও একটা বহিরাগত প্রজাতি। এখান থেকে মনে রাখবে এই পার্থেনিয়ামের কারণে কিন্তু হাঁপানি হয়। বেশ, তাহলে এখানে উত্তর কি হলো, উত্তর হচ্ছে সর্পগন্ধা। এবার আমরা কি করব, পরের প্রশ্ন, ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণে, তাহলে ব্ল্যাকফুট ডিজিজ এটা কার জন্য হয়, তাহলে ব্ল্যাকফুট ডিজিজ হয় আর্সেনিক। জলে আর্সেনিকের স্বাভাবিক মাত্রা কত, 0.05 মিলিগ্রাম পার লিটার। তাহলে এখানে কোন দূষণে হচ্ছে, অবশ্যই জল দূষণ, তাহলে জল দূষণে ব্ল্যাকফুট ডিজিজ ঘটে। এবার পরের প্রশ্ন দেখব, হ্যাঁ তাহলে এই ছিল 15টা এমসিকিউ। তাহলে এরপর কি আছে, শূন্যস্থান পূরণ করো। একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায়, তাহলে এই একটা নিউরন যার এটা অ্যাকশন আর এটা ডেনড্রন,
ধরে নিচ্ছি এখানে একটা ডেনড্রন আছে আর এটা অ্যাক্সন, এই একটা, তাহলে এদের মাঝখানে যে স্পেসটা, তাহলে এটাকে কি বলবো, এটা হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট, সাইন্যাপটিক ক্লেফট। আর এই অ্যাকশন নিউরোট্রান্সমিটার সৃষ্টি করতে পারে, দিয়ে এখানে নিউরোট্রান্সমিটার ক্ষরণ হয়। ডেনড্রনে গ্রাহক থাকে আর অ্যাকশন সৃষ্টি করতে পারে, তাহলে অ্যাকশন এর সৃষ্টি করতে পারে কে, নিউরো ট্রান্সমিটার। আর ডেনড্রনে কী থাকে, এই নিউরো ট্রান্সমিটারে কী থাকে, গ্রাহক থাকে। তাহলে এবার কি হবে, তো এখান থেকে নিউরো ট্রান্সমিটার গ্রাহক এখানে গেল, এবার স্নায়ু উদ্দীপনা এদিকে চলে গেল। তাহলে এই একটা নিউরন আর এই হচ্ছে 2 নম্বর নিউরন, তাহলে এই নিউরন থেকে এই নিউরনে স্নায়ু উদ্দীপনা যাচ্ছে কার মাধ্যমে, এই যে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। এগুলোকে বলছি কি, রাসায়নিকটা বলছি নিউরো ট্রান্সমিটার। তাহলে এখানে উত্তর কী হবে, উত্তর হবে নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার। এবার পরের প্রশ্ন দেখব, কি বলছে যে ক্রোমোজোমের কোন অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার হয়। তাহলে এবার আমরা যদি দেখি, এটা একটা ক্রোমোজোম, এটা ক্রোমোজোম, ক্রোমোজোমটা এইদিকে আঁকি, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার আর এই একটা ক্রোমোজোম। আর ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ার অঞ্চলের কাছাকাছি যদি এই অঞ্চলটাকে বলি, এই অঞ্চলটার কথা বলি, এখানে এই অঞ্চলটা, এই অঞ্চলটা প্রান্তের দিকে, তাহলে এগুলো কি, এটা হচ্ছে টেলোমিয়ার আর এটা টেলোমিয়ার, আর এটা সেন্ট্রোমিয়ারের কাছাকাছি ক্রোমোজোমের অংশ। এইগুলো সব হচ্ছে হেটেরোক্রোমাটিন, এগুলো সব নিষ্ক্রিয়। আর এইটা হচ্ছে ইউক্রোমাটিন, এটা ইউক্রোমাটিন, এটাও তাই, এটাও ইউক্রোমাটিন। তাহলে ইউক্রোমাটিনে মেনলি কী থাকে, তাকে হচ্ছে ডিএনএ। আর ডিএনএতে কী ঘটে, ডিএনএতে ক্রসিং ওভার ঘটে। তাহলে ক্রোমোজোমের কোন অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে, তাহলে হবে কি, ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন। এবার পরের প্রশ্ন দেখব, পরের প্রশ্ন কি বলছে, উদ্যান পালনবিদ্যায় শাখা কলম তৈরির সময় কোন হরমোন ব্যবহার করা হয়। তাহলে উদ্যান বিদ্যায় যখন শাখা কলম তৈরি করা হবে, তো সেখানে যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে কি, কৃত্রিম, কৃত্রিম অক্সিন। বিভিন্ন ধরনের কৃত্রিম অক্সিন, যেমন NAA, IBA, এইসব বিভিন্ন ধরনের কৃত্রিম অক্সিন কিন্তু ব্যবহার করা হয়। পরের প্রশ্ন কি বলছে, যে মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ল্যাজ সদৃশ্য কোন পেশি থাকে। তাহলে ল্যাজ সদৃশ্য যে পেশিটা থাকে, অর্থাৎ সমস্ত মেরুদণ্ডী ভ্রূণে, তো সেটা কোন কী দ্বারা গঠিত, সেটা হচ্ছে মায়োটম। তাহলে অংশে কী থাকে, মায়োটম পেশি থাকে, মায়োটম। তাহলে জীব বৈচিত্র্যের নিরিখে ভারত একটি। তাহলে ভারত এই যে সমগ্র যে ক্ষেত্রফল পৃথিবীর, তার যে যে স্থলভাগের মাত্র 2.1% আছে ভারতবর্ষে, আর তার মধ্যে প্রায় 7.8% জীববৈচিত্র্য ভারতে আছে। তাহলে ভারতের জীববৈচিত্র্য অনেক বেশি, কারণ 2.1%-এ আছে 7.8% জীববৈচিত্র্য। ওই জন্য কি বলে, অতি বৈচিত্র্যের দেশ, অতি বৈচিত্র্য, অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন। তাহলে কি হচ্ছে, অতি বৈচিত্র্যের দেশ, এটা অতি লিখে দিয়ে আর একবার, অতি বৈচিত্র্যের দেশ। সিকিমের কোথায় রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। যখন এই রেড পান্ডার কথা হবে, তাহলে এটা থেকে আমাদের মনে রাখতে হবে কি, পূর্ব হিমালয়া। তাহলে পূর্ব হিমালয়ে যে হটস্পট আছে, তো সেখানে সেখানে কি হয়, রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। তাহলে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে যেমন আছে সিঙ্গলীলা, আর সেই রকম সিকিমে আছে কাঞ্চনজঙ্ঘা। তাহলে এটা কি হবে, কাঞ্চনজঙ্ঘা। তাহলে কাঞ্চনজঙ্ঘাতে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। এবার পরের প্রশ্ন দেখব, সত্য মিথ্যা। সঠিক বিবর্ধনযুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করার ফলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়। এবার আমরা কি মনে রাখবো, যে মায়োপিয়া, এই মায়োপিয়া রোগের যে ত্রুটি, এটা দূরীকরণ করা হয় যেটা দ্বারা, সেটা হচ্ছে অবতল লেন্স, অবতল। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর এটা বলছি সঠিক উত্তর, ঠিক ভুল, অর্থাৎ এটা কি, মিথ্যা। তাহলে এই যে উত্তল লেন্স যদি হতো, তাহলে উত্তল লেন্স হলে কি হতো, উত্তল লেন্স হলে হাইপারমেট্রোপিয়া হতো, হাইপারমেট্রোপিয়া। কি বলছে, হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়। হ্যাঁ, এবার হিস্টোন প্রোটিন,
হিস্টোন প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে সেগুলো কি কি? একটা হচ্ছে হিস্টিডিন, এটা কি? আর্জিনিন, আর কি? আর হচ্ছে লাইসিন। তাহলে সব থেকে বেশি পরিমাণে এই আর্জিনিন আর লাইসিন এর পরিমাণ বেশি থাকে, আর হিস্টিডিন কম থাকে। তাহলে আর এগুলো সব কি? ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে হিস্টোন প্রোটিনগুলো ক্ষারীয় প্রকৃতির হয়। হ্যাঁ, তাহলে কি এটা সত্য? একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন, এই প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে বলছে সংযুক্ত কানের লতি। হ্যাঁ, তাহলে এই যে সংযুক্ত কানের লতি, তাহলে সেটা কি? সেটা প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এটাও কি? এটাও ঠিক। কি করলাম? তাহলে এটাও কি হবে? যে সত্য। পরের প্রশ্ন দেখব, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে। নয়, বাহ্যিক প্রকাশ হলে তাকে জিনোটাইপ নয়, তাকে কি বলবো? ফিনোটাইপ। তাহলে এটা বলে না, কি বলে? ফিনোটাইপ বলে। তাহলে এটা কি হবে? ঠিক। বেশ, ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। হ্যাঁ, ল্যামার্কের মতে ওই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, তার ফলে পরিবেশের পরিবর্তন ঘটেছে এবং তার ফলে কিছু কিছু জীব কিছু বৈশিষ্ট্য অর্জন করেছে, সেটা তার পরবর্তীতে দিয়েছে। তো এইভাবে ল্যামার্কের মত অনুযায়ী যদি বলি, আর ডারউইনের মত কি? যে হ্যাঁ, যাদের গলাটা কি হয়েছিল? লম্বা হয়ে গেছিল, তারা নির্বাচিত হয়েছে প্রকৃতি দ্বারা। তাই কি? ডারউইনের তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এটা তো ঠিক। মিথজীবী ব্যাকটেরিয়া, এটা রায় করা আছে রাইজোবিয়াম, তাহলে রাইজোবিয়াম একটা মিথজীবী ব্যাকটেরিয়া, যেটা বলছে শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। সংবন্ধন, এটা বন্ধন হবে, তাহলে সংবন্ধনে সাহায্য করে। হ্যাঁ, তাহলে এটাও তো ঠিক, যদিও সিম্বগোত্রীয় উদ্ভিদের শুধু। তাহলে আপাতত এখানে শস্য জাতীয় বলছে, তো এটা সিম্বগোত্রীয় বললে ঠিক বলতাম, ডাল শস্য। তো এটা সিম্বগোত্রীয় যেহেতু বলেনি, তো এটাকে ভুলই বলছি আপাতত। পরের প্রশ্ন, স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম। তাহলে এখানে সোয়ান কোষটা যদি দেখি, হ্যাঁ, এবার মায়োলিনেটেড স্নায়ু, মায়োলিন যে শীত থাকে সেটাও কিন্তু স্নায়ু উদ্দীপনার একটা অন্তরক পদার্থ। এবার এখানে যেহেতু সোয়ান কোষ আছে, সে পরিবহন করে না স্নায়ু উদ্দীপনা, তাহলে এখানে কাকে বলবো? এটা হচ্ছে সোয়ান কোষ। বেশ, উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ করে, এটা পাখিদের, যেমন পায়রার। এখানে কি বলা আছে? রেকটিসেস। তাহলে রেকটিসেস হচ্ছে লেজের পালক, বেশ। এবার হচ্ছে মাইক্রোটিউবিউল। তাহলে এবার মাইক্রোটিউবিউল কি করবে? এখানে আছে বেমতন্তু গঠন। হ্যাঁ, তাহলে মাইক্রোটিউবিউল কি করবে? বেমতন্তু গঠন করবে। বেশ, প্রোটানোপিয়া তো ওই লাল বর্ণের বর্ণান্ধতা, এখানে আছে ক্রোমোজোম সংযোজিত রোগ। হ্যাঁ, তাহলে এটা ক্রোমোজোম সংযোজিত রোগ হবে। আর শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, এটা ওই সুন্দরবনে ওই এলাকায় ম্যানগ্রোভ অঞ্চলে দেখা যাবে, যে সেখানকার মাটিতে জল আছে, কিন্তু অতিরিক্ত লবণ থাকার জন্য সেগুলোকে উদ্ভিদরা ব্যবহার করতে পারছে না, সেটাকে কি বলে? যে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। তাহলে এটা সুন্দরবন সংক্রান্ত এখানে কি রয়েছে? নিউমাটোফোর, শ্বাসমূল। আর কি? ডিডিটি জৈব বিবর্ধন ঘটায়। তাহলে এই হচ্ছে উত্তর। পরেরটা দেখব, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। একটি চারা গাছকে খোলা জায়গায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানালার দিকে বেঁকে গেছে। এই প্রকার চলনে কোন হরমোন প্রভাব লক্ষিত হয় তা উল্লেখ করো। তাহলে এটা তো বুঝতে পারছি, এটা টপিক চলন, চলনটা তো টপিক। আর টপিক চলন উদ্দীপকের কি অনুসারে হয়? উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। বেশ, এবার এখানে সেটা বলেনি, বলছে হরমোন। তাহলে টপিক চলন নিয়ন্ত্রণ করে আমরা জানি কি? অক্সিন হরমোন। তাহলে এখানে উত্তর কি হবে? এখানে হচ্ছে অক্সিন। নিচের এটা শব্দ, একটা হরমোন যদি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, তাহলে বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি খরিত হবে? উৎসেচক। পরের প্রশ্ন দেখব, কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটির নাম। তাহলে ওই যে ক্রোমোজোমের একটু আগের একটা প্রশ্নতেই এঁকেছিলাম, যে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এ একটা ক্রোমোজোম, আর ক্রোমোজোমের এই অংশটাকে তখন এখানে কি বলেছিলাম? এটা হচ্ছে টেলোমিয়ার। তাহলে এই টেলোমিয়ারটা হচ্ছে কি? বার্ধক্যের জন্য দায়ী। তাহলে এটা কি উত্তর কি হবে? টেলোমিয়ার।
এরপর কি বলছে, নিচের 4টি বিষয়ের মধ্যে, আগেরটা হলো হ্যাঁ, কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো। তাহলে এবার এখানে কি দেখা যাচ্ছে, হ্রাস বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার, এটা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। তাহলে এবার এখানে কি উত্তর হবে, এখানে উত্তর হচ্ছে সবগুলো মিওসিসের আন্ডারে পড়ছে। তাহলে মিওসিসকেই কি বলে, মিওসিস কি হ্রাস বিভাজন বলে, আর মিওসিসের ক্ষেত্রেই দেখা যায় ক্রসিং ওভার হচ্ছে, আর এই মিওসিসের কারণেই দেখা যাচ্ছে কি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকছে। পরের প্রশ্ন, কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাসকুলেশন পদ্ধতি সাহায্য নিয়েছিলেন। তাহলে এখানে ইমাসকুলেশন বলতে কি, যে ইমাসকুলেশন হচ্ছে কোনো একটা ফুলের, উভয়লিঙ্গ ফুলের পুংকেশর চক্রগুলোকে কেটে বাদ দেওয়া, পুংকেশর চক্র কেটে বাদ দেওয়া। তাহলে সেটা কি ফুলে পরিণত হবে, স্ত্রী ফুলে পরিণত হবে। তাহলে স্ত্রী ফুলে পরিণত করা মানে এটা কি করতে চাইছেন, তাহলে যে দুটো আলাদা, একটা স্ত্রী ফুল একটা পুরুষ ফুল, তাহলে এখানে ইতর পরাগযোগ করতে হবে। তাহলে কি ইতর পরাগযোগ, তাহলে উত্তর কি হবে, ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ। পরের প্রশ্ন, মিলার উডের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সে 3টি গ্যাস 2:2:1 অনুপাতে নেওয়া হয়, গ্যাসগুলির নাম উল্লেখ করো। তাহলে গ্যাসগুলোর নাম কি, একটা হচ্ছে CH4, একটা হচ্ছে NH3, আর একটা হচ্ছে H2। তাহলে যেটাকে 2:2:1 অনুপাতে নেওয়া হয়েছিল সেটা হচ্ছে CH4, NH3 এবং H2। পরের প্রশ্ন, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, যে এর মধ্যে এই যে বোটানিক্যাল গার্ডেন আছে, তো সেইটা কি, এটা হচ্ছে XC2। তাহলে এটা XC2, অর্থাৎ তার নিজের পরিবেশ থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে তাদের সংরক্ষণ করা, সেটাকে বলছে XC2। আর বাকিগুলো সব কি, বাকিগুলো INSITU। তাহলে উত্তর কি হবে, এখানে XC2। পরবর্তী প্রশ্ন, যে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হবে বলে তুমি মনে করো। এবার কি, ম্যানগ্রোভ অরণ্য যদি ধ্বংস হয় তাহলে সেখানকার কি হবে, ভূমিক্ষয় হবে, আর সেখানে কি বলা যেতে পারে, যে উপকূল অঞ্চল প্লাবিত হবে, দিয়ে বন্যা হবে। তাহলে উপকূল অঞ্চল প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি। তাহলে এই ছিল টোটাল 36টা যে প্রশ্নের উত্তর করতে হয়, 41টা মতো প্রশ্ন থাকে, তো সেগুলোর উত্তর। এবার এছাড়া কি আছে, এছাড়া 2 নম্বরের থাকে, আর কি, আর থাকে 5 নম্বরের। তাহলে সেগুলো এখানে আলোচনা করলাম না। তো এইভাবে যে প্রতিদিন এই যে 36টা প্রশ্ন আছে, তো টেস্ট পেপারের এইগুলো আলোচনা করা হবে, আর বাকিগুলো নিয়মিত তোমরা লিখে অভ্যাস করো। এবার যদি কোনো প্রশ্নের উত্তর মনে হয় যে লিখে চেক করানোর দরকার আছে, যে কোনো একটা প্রশ্নের উত্তর ঠিকঠাক হচ্ছে কিনা, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তার লিঙ্ক, তো সেখানে কেউ উত্তর পাঠাতে পারো, অবশ্যই সেগুলো চেক করে দেওয়া হবে। তাহলে আপাতত এটাই থাক, আর পরবর্তীতে পরের পেজটা করানো হবে। তো এখান থেকে যদি কোনো হোম টাস্ক বলি, কোনো একটা, বা এই কমেন্ট বক্সে কোনো উত্তর লিখতে বলি, তো সেখানে কি বলা যেতে পারে, এই যে আমলিক প্রোটিন যেটা আছে, এই ডিএনএতে যে আমলিক প্রোটিন থাকে, সেই আমলিক প্রোটিনে কোন কোন অ্যামাইনো অ্যাসিড থাকে, সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো।